যে শ্রাবণে প্রেম আসে, লেখিকা তনিমা খান, পর্ব ৬। আজ পর্যন্ত নিজের জীবনে কোনো সিদ্ধান্ত ইরা নেয়নি। নিজের ভালো থাকার কথা চিন্তা করে তো কখনো না। জীবন যখন সব দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন নিজের সন্তানটিকে জীবন হিসেবে আঁকড়ে ধরেছে। কিন্তু এই ২৪ পেরিয়ে ২৫ বছরের জীবনে এই প্রথম ইরা নিজে থেকেই একটা সিদ্ধান্ত নিয়েছে। এতেও নিজের ভালো থাকার কথা একবারও চিন্তা করেনি। পুরুষ মানুষের প্রতি তার অদ্ভুত প্রীতি কাজ করে। তারা নারী মন বোঝে না, তারা শুধু নারী দেহ আর মনের উপর শোচনীয় আধিপত্য বিস্তার করতেই পটু। এই ধারণা ইরার অন্তঃস্থল যখন কুড়ে কুড়ে খাচ্ছিল, তখন ভেবে নিয়েছিল এই জীবনে আর পুরুষ মানুষের সান্নিধ্য যাবে না। কিন্তু জীবনে সব সময় কি আমাদের মর্জি চলে? মর্জি তো ওই উপরওয়ালার চলে। ওই ৩ মাসের বাচ্চাটার দুধের জন্য হাহাকার ইরা সহ্য করতে পারে না। তাই তো জীবনে প্রথমবার কোনোদিন না ভেবে সে রাজি হয়ে যায় দ্বিতীয়বার কারোর সাথে ঘর বাঁধতে। আজীবন তো অন্যের জন্যই বেঁচে আছে, এখন না হোক বাঁচবে ওই ছোট্ট দুটি প্রাণের জন্য। তাতে জীবনে যদি আরেকবার সেই শাসনপ্রিয় পুরুষ মানুষের সান্নিধ্যে যেতে হয় তবে তাই হোক। লাল যেন নববধূর সৌন্দর্য, সিঁদুর-রাঙা শাড়িটির স্বর্ণালি রঙের পাথর খচিত চুলটি কাঁধে রাখলে কৃষ্ণচূড়ার ন্যায় চোখ ধাঁধানো সৌন্দর্য ফুটে উঠল পোড়া দেহটিতে। মলিন মুখটি থেকে মলিনতারা কেন হুড়মুড়িয়ে বিদায় নিচ্ছে। মলিনতা যে ইরার নিত্যদিনের সঙ্গী। ভারী আভিজাত্য মোড়া শাড়িটি যখন পুরোপুরি লেপ্টে গেল ইরার দেহ জুড়ে, তখন নিজের ওই চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে মুখ ফিরিয়ে নেয় ইরা। এগুলো তার চোখে সয় না, তার চোখে সয় নিজের বিধ্বস্ত ফ্যাকাশে মলিন মুখটি। গতরে শাড়ি ব্যতীত আর কোনো প্রসাধনী দেখা মিলছে না। খুবই অযত্নে মাঝ বরাবর সিঁথি কেটে একটা হাত খোঁপা করে ইরা তাকায় নিজের পাশে। মায়ের মতো লাল টুকটুকে ঘাগরা পরিহিতা ইরাম শীতল পাটিতে বসে অদ্ভুত নয়নে মাকে দেখছে। ৭ মাসের ওই গোলুমুলু বদনে আজ অন্য কারো দেয়া পোশাক শোভা পাচ্ছে। পোশাকসহ মেয়ের দেহ জুড়ে অদ্ভুত শখ আহ্লাদে দেখা মিলছে। আবদার ছিল এগুলো খুব শখ করে কেনা হয়েছে। ইরামকে যেন এগুলো পরানো হয়। ছোট্ট গতরে ঝুলতে থাকা দোপাট্টায় যেন রাজ্যের সৌন্দর্য। কারো ছোট ছোট শখগুলো এত সুন্দর কেন? এ বিছানায় রাখা জুতাটা মেয়েকে পরাতে নিলে কেউ ছুটে এসে সেটা খপ করে নিয়ে নিল। ইরা চোখ তুলে তাকায়। মিলা হাস্যোজ্জ্বল মুখে বলল, আপনি তাড়াতাড়ি তৈরি হন ভাবিজান, আমি জুতা পরাইতেছি। ওদিকে সময় হইয়া গেছে তো। বেশ আকার ইঙ্গিতে কথাগুলো বলল মিলা। ইরা খুব সতেজই বুঝে ফেলল। মৃদু হেসে আ উ শব্দ করল, বুঝালো সে তৈরি। মিলা অবাক হয়ে শুধায়, একটু সাজবেন না? একটু লিপস্টিক লাগান লাল লাল, নয়তো আপনারে বউ বউ লাগবে না তো। ইরা স্মিত হেসে আরশির সামনে দাঁড়ায়। মুখে কোনো প্রসাধনী ছোঁয়া নেই, দেহ উত্তপ্ত পোড়া ঘা। এর যন্ত্রণা সে সহ্য করে নিলেও তার দেহ সহ্য করতে পারেনি। রাত পেরুতেই কাঁপিয়ে জ্বর আসে। সে ঘাড় হাত করে পাঠানো লাগেজের দিকে তাকায়। কত শত প্রসাধনী আর সাজ সরঞ্জামের জিনিস। সে সেগুলোকে আটকে রেখে মেয়ের বেবি ময়েশ্চারাইজার মুছে
গলায় আর একটু মেরিল ভাসলিন দিয়ে মিলার দিকে তাকায়, ইশারায় বোঝায় সে তৈরি। মিলা হতাশায় দৃষ্টি নামিয়ে ইরামকে জুতা পরাতে লাগলো। বিড়বিড় করে বলে, আজকালকার মানুষ মরা বাড়ি গেলেও একটু চ্যাপস্টিক লাগায়, আর আপনি বিয়ের দিন লাগান ভাসলিন। দরজার কাছে সদ্য দাঁড়ানো সালমা আর মিমি মুখ বাঁকালো ইরাকে দেখে। ফিসফিসিয়ে বলল, দেখছিস তুই শুধু বলতি ওর সাথে যেন আমি খাসর খাসর না করি। এখন দেখলি কত চালাক মেয়ে, বড়লোক মানুষ পেয়েছে, অমনি বিয়ের জন্য নাচতে নাচতে রাজি হয়ে গিয়েছে। কালকে বাইরে নিয়ে মনে হয় হাতি ঘোড়া কিছু দেখাইছে, তাই তো বাড়িতে আইসাই বিয়ের জন্য রাজি হয়ে গেছে। মিমি কপাল কুঁচকে হাসি মুখে বলল, বড়লোক হলে কি হবে আম্মা, ও যে লোভে পড়ে রাজি হয়েছে তা তো আর পূরণ হলো না। দেখো না, বড়লোক হলেও তাদের রুচিবোধ নেই। একটা সোনার জিনিস দেয়নি, একটা দামি বেনারসি দিয়েছে শুধু। একদম ঠিক আছে, সে যা বলেছিস আমিও তো তাই ভাবছি। একটা কিছু দিল না, ভালো হয়েছে, একটা ডিভোর্সি বাচ্চাওয়ালা মেয়ে, তাকে আবার গহনা দিয়ে বউয়ের মতো সাজিয়ে নেবে। মানুষের তো বুদ্ধি লোপ পেয়েছে। ততক্ষণ মোর্শেদ হাঁক ছাড়ল, সালমা ওদের দেখো হয়েছে নাকি, ওদিকে সব তৈরি। সালমা দ্রুত মাথা ঢেড়ে হ্যাঁ বলল। ইরার ঘরে ঢুকলো, তাড়া দিয়ে বলল, করবি তো সেই দ্বিতীয় বিয়ে, তোকে কেউ হাঁক ডাক পিছিয়ে দিচ্ছে না। ফকিন্নিকে ফকিন্নির বেশেই নেবে। এখন তাড়াতাড়ি আয়, এত সাজগোজের প্রয়োজন নেই। মিলা দাঁতে দাঁত চেপে ইরামকে কোলে নিয়ে দাঁড়ায়। বাঁকা চাউনিতে সালমান দিকে তাকিয়ে সে একদম নির্বিকার দাঁড়িয়ে। মিলি রাগে গজগজ করতে লাগলো, কিছু বলতে না পেরে, কিন্তু তার সব রাগ মিলিয়ে গেল দরজায় সদ্য দাঁড়ানো দুটি মুখ দেখে। এতক্ষণ এদের অপেক্ষা করছিল। সে চঞ্চল কণ্ঠে, সুস্মি আপা আইছে, আন তাড়াতাড়ি আন, একটু দেখাইয়া দে কেডাই ফকিন্নি। সালমা হকচকায় সুস্মিতার কথা শুনে। সে আলাভোলা হেসে বলল, তুমি এসেছো, আমি তো ওদের নিয়ে আসতাম। সুস্মিতা সৌজন্য হেসে বলল, আমি না আসলে আমাদের মেয়ে বউ তো অপূর্ণই থেকে যেত। সুস্মিতা ছোট্ট একটা সুটকেস হাতে ঘরে ঢুকলো। তার কিয়ৎকাল বাদ সুমনা তড়িঘড়ি করে ঢুকলো, ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, উপরে অনেক মেহমান ছিল তাই আসতে পারিনি। নে। সুস্মিতা তাড়াতাড়ি ওকে পরা সব গহনা, ছাদে ডাকছে সবাইকে। বলতে বলতেই সুমনার চোখ যায় ইরা আর ইরামের দিকে। চোখ দুটো তার টলমলে হয়ে উঠল। হাসি মুখে মেয়েকে দেখিয়ে বলল, সুস্মি রে, দেখ দুজনকে কি মিষ্টি লাগছে। এ তো গহনার প্রয়োজনই নেই এদের, গহনা ছাড়াই এদের কত সুন্দর লাগছে। সুস্মিতা হাসলো মায়ের কথায়। বিছানার উপর সুটকেসটা রেখে ইরাকে টেনে কাছে আনে। সালমা আর মিমিও দ্রুত তাদের কাছে গিয়ে উকি ঝুঁকি মারতে লাগলো। সুস্মিতা সুটকেস খুললে তারা হতভম্ব হয়ে গেল সুটকেস ভর্তি গহনা দেখে। তারা বিস্মরিত নয়নে তাকায় একে অপরের পানে। সুস্মিতা একে একে গহনা বের করতে করতে বলল, গহনাগুলো আগে দেয়নি কারণ এই জায়গাটা হয়তো সেই না গহনাগুলোর জন্য, কখন আবার চুরি ডাকাতি হয়ে যা। বলেই সুস্মিতা এক গাল হাসল। কথাখানা বেশ গায়ে লাগে সালমার। সে চোখা স্বরে বলে, কেন তোমাদের দারোয়ানের উপর তোমাদের বিশ্বাস নেই? দারোয়ানের উপর বিশ্বাস করে কি হবে চাচি? দুষ্কৃতিকারী যদি দালানের ভেতরেই থাকে,
সুস্মিতা একে একে ইরাকে সব গহনা পরাতে লাগলো। ইরার ইতস্ততা ততটাই বাড়তে লাগলো। গা ভর্তি গহনা দেখে সে সুমনা আর সুস্মিতার দিকে তাকিয়ে আ উ শব্দ করে বোঝাতে লাগলো, তোর এত গহনা লাগবে না। সুস্মিতা কড়া চোখে তাকায়, বলে, লাগবে না বললে কীভাবে হবে? এটা তোমার হক, তোমার পড়তে হবে। আমাদের সামর্থ্য রয়েছে আমাদের বউকে রাজরানী করে ঘরে তোলার। তবে কেন করবা না? চুপচাপ বসো। ইরা ঠিক বুঝলো না। সুস্মিতা তাকে চেপে ধরে সব পরালো। গহনাগুলো নিজ নিজ জায়গায় সেজে যেতেই ইরার আর কোনো বাহির সৌন্দর্যবর্ধনের প্রয়োজন পড়ল না। সুস্মিতা মুগ্ধ নয়নে তাকায় ইরার পানে, অতঃপর দোপাট্টা ইরার মাথায় তুলে দেয়, ঠিক বুক পর্যন্ত ঢেকে দেয়। অস্পষ্ট স্বরে বলে ওঠে, মাশাআল্লাহ। সুমনা তাকে তাড়া দিল, বলল, হয়েছে হয়েছে, পরের মেয়েকে তো সাজিয়েছিস, এখন আমার বাড়ির মেয়েটাকে সাজা। সে মায়ের দিকে কেমনে করে তাকিয়ে আছে। দাদুমণি আমার, তোমাকেও সাজাবো, তোমাকে মায়ের থেকে আরও বেশি সুন্দর লাগবে, মন খারাপ করো না। সুস্মিতা হেসে ঘাড় কত করে তাকায় ইরামের দিকে, হতবাড়িতে দিয়ে বলে, আসেন আম্মাজান, ফুপি এখন আপনাকেও সাজাবে। সুস্মিতা ইরামকে নিজের কোলে নিয়ে একটা লকেট সহ চেইন পরালো, ছোট্ট ছোট্ট হাতে দুটো ব্যাঙ্গেল পরালো, আর পায়ে একজোড়া রূপালি নূপুর। মুহূর্তেই রিনিঝিনি শব্দে মেতে উঠল ঘরটি। ইরা মুগ্ধ দৃষ্টিতে তাকায় মেয়ের দিকে। মেয়ের পুরো গতর জুড়ে কেমন যত্ন, ভালোবাসা, শখ, আহ্লাদের ছোঁয়া। সুমনা হৈ হৈ করে উঠল, দেখো দেখো সুস্মি, কি সুন্দর লাগছে আমার দাদুমণিকে। এ অস্ত এক পরী, কালো টিকা ছাড়া আমি বের করব না। আসো দাদুমণির কাছে আসো, দাদুর চোখে কাজল আছে। সুমনা নাতিকে কোলে নিয়ে অজস্র আদর করল আর কপালে একটা কালো দাগ কাটল। ইরাম নীরবে টুকটাক করে দেখছে সকলকে। তাকে নিয়ে কেন এত উল্লাস, কেন এত পরিবর্তন? মেয়েটি কেমন নিশ্চুপ হয়ে পড়েছে। ছয়তলা বাড়িটি সোনালি আলোয় জ্বলজ্বল করছে। খুব সাদামাটা ভাবে বিয়ের আয়োজন করা হয়েছে ইরা আর শ্রেয়ানের। গতকাল রাতে যখন হঠাৎ করে ছেলে এসে জানালো সে কালকের মধ্যে বিয়ে করছে, তখন এক রাত ও একদিনের মধ্যে শাহেদ চৌধুরী সব ব্যবস্থা করলেন যতটুকু পারল। সোসাইটিতে তার একটা সম্মান রয়েছে। হুটহাট কোনো কাজ করলেও কিছু ব্যক্তিগত বর্জন করা তার পক্ষে সম্ভব নয়। ছাদেই ছোট পরিসরে বিয়ের আয়োজন করা হয়েছে, সাথে ৩০-৪০ জন মানুষ। অফ হোয়াইট রঙের সাদাসিধে পাঞ্জাবি পরিহিত বাবা ছেলে নিজেদের আরেকবার দেখে নিল। ছেলের পানে ছলছল নয়নে তাকায় শ্রেয়ান। ছেলের কপালে চুমু দিয়ে ফিসফিসিয়ে বলে, আজ থেকে আমার আব্বু সব সময় পেট ভরে খাবার খাবে, অনেক শক্তিশালী হয়ে উঠবে, প্রচুর খেলাধুলা করার শক্তি পাবে, আর তোমাকে ওই কাচের ঘরে বন্দি হতে হবে না। একটু থেমে আবার বলে, আজ তোমার আপা আসছে। হ্যাঁ, তোমার আপা। তাকে সব সময় ভালোবাসবে, সাদরে মেনে চলবে, আর বড় হয়ে মায়ের ঢাল হবে, বুঝেছ? বাবা কথা বলছে। শ্রবণও তার সাথে উ আ করে প্রত্যুত্তর করছে। সময়টা জলদি অতিবাহিত হয়। হুট করে বাসের সেই ঝঞ্ঝাটময় উষ্ণ পরিবেশে বাবা ছেলের একাকী জীবনের রাজ্যের চিন্তা, ক্লেশ, খিদের যন্ত্রণাকে নিরসনে আগমন ঘটে এক দৃঢ় মাতৃত্বের অধিকারিণীর। আজ আরও একবার বাবার ছেলের জীবনে রাজ্যের সুখ নিয়ে হাজির হয় তারা। কিন্তু প্রেক্ষাপটে আকাশ পাতাল পার্থক্য। মুক্ত পাথর আর সাদা ফুলের পর্দার দোদুল্যমান ফাঁক ফোকর দিয়ে একটু আধটু দেখা মিলছে লাল
দোপাট্টার আড়ালে থাকা দুই মানবীর মুখ। ছেলেকে কোলের মাঝে নিয়ে আসন পেতে বসে থাকা শ্রেয়ানের ধ্যান ভাঙল হঠাৎ কর্ণকুহর চিরে প্রবেশ করা অস্পষ্ট স্বরে। অনাতি বিলম্বে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সমন্বয়ে সকলের আলহামদুলিল্লাহ বলে উঠল। সুস্মিতা ফুলের পর্দা সরিয়ে তখন শ্রেয়ানকে পর্দার ওপাশে যেতে বলল। ছেলেকে কোলে নিয়ে শ্রেয়ান উঠে দাঁড়ায়। সবার ফুলের পর্দাটি ধীর পায়ে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে লাল দোপাট্টা দিয়ে ঢাকা মানবীর সামনে। তবে তার ঠোঁটের কোনো ঠিকরে স্নিগ্ধ এক হাসি ফুটে উঠল। দোপাট্টার আড়াল থেকে দুটো ছোট্ট গুলুগুলু নূপুর পরা পা বেরিয়ে আসতে। গতকাল রাতে ছুটে গিয়েছিল জুয়েলার্সের দোকানে। মা সব সময় বলতো মেয়েদের সাজিয়ে গুছিয়ে পুতুলের মতো রাখতে হয়, তারা হয় আদুরে। তাই আদুরে গম্ভীর মেয়েটিকে তো এখন থেকে তাকেই পুতুলের মতো সাজিয়ে রাখতে হবে। এখন যে সেও একজন মেয়ের বাবা, মেয়ের জন্য দেখে দেখে সবচেয়ে সুন্দর কিছু গহনা কেনে। তন্মধ্যে এই নূপুর জোড়া অন্যতম। কিন্তু ভাবতে পারিনি ঠুক্কো এই নূপুর এত সৌন্দর্য বৃদ্ধি করবে তার মেয়ের পা দুটোয়। সে হাসি মুখে দোপাট্টা তুলল। সাথে সাথে ভেসে উঠে চোখ মুখ কুঁচকানো একটি গম্ভীর মুখ। মায়ের বুকে ঠেস দিয়ে বসে আছে। শ্রেয়ান চোখ তুলে তাকায় গম্ভীর মুখটির ঠিক উপরে আরেকটি মুখের দিকে। মা মেয়ে যে অপার সৌন্দর্য নিয়ে আজ হাজির হয়েছে। শ্রেয়ান অস্পষ্ট স্বরে মার্শাল্লাহ বলে উঠল মা মেয়েকে দেখে। শ্রেয়ান গম্ভীর মেয়েটির দিকে দৃষ্টিপাত করে। তার ছোট ছোট পা দুটো এক হাতে আঁকড়ে ধরে পায়ের পাতায় ঠোঁট ছুঁয়ে দেয়। আদুরে গলায় বলে, গম্ভীর বাচ্চা, আজ থেকে তুমি আমার। আজ থেকে আমি তোমার অনেক অনেক আদর করতে পারবো। কোনো বাধা থাকবে না। তোমার অনেক বিরক্ত করতে পারবো, কিন্তু শত বিরক্তির পরেও তোমার দিন শেষে আমার বুকের ঘুমাতে হবে, কোথাও পালাতে হবে না। উপস্থিত সকলে হো হো করে হেসে উঠল শ্রেয়ানের কথায়। শ্রেয়ান প্রচণ্ড অধিকারবোধের সাথে ইরামকেও কোলে তুলে নিল। ছেলেকে দেখিয়ে ইরামের উদ্দেশ্যে বলে, এটা তোমার ছোট ভাইয়া শ্রবণ, তাকে সব সময় দেখে রাখবে। ইরাম তখনও অটল তার বিরক্তিতে। সে কপাল কুঁচকে বিরক্তি নিয়ে তাকায় শ্রেয়ান আর শ্রবণের দিকে। শ্রেয়ান হেসে তার গালে শব্দ করে চুমু খেলে সে বিরক্তির শব্দ করে উঠল। বৈবাহিক জীবন ইরার কাছে যুদ্ধের ন্যায়। আজ দ্বিতীয়বারের মতো তেমনি যুদ্ধে নামার প্রস্তুতি নিয়ে জড়সড় হয়ে বসেছিল সে। কিন্তু ইদানিং তার জীবনে অজস্র কিন্তু দের দেখা মিলছে। জ্বরে কাবু ইরা কটনের একটি শাড়ি পরে বসে আছে বিছানায়। আঁচলের নিচে তখন একজন মনের সুখে চুমু চুমু শব্দ করে দুধ খাচ্ছে। ইরামকে সন্ধ্যার পর থেকে ইরা হাতে পায়নি। তবে তার একটু চিন্তা হচ্ছে না মেয়ের জন্য। ইরা মলিন হেসে ছোট্ট বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে শ্রবণ আঁচলের নিচ থেকে মুখ বের করে তাকায় ইরার দিকে। ইরা হেসে দিলে সেও খিলখিলিয়ে হেসে ওঠে, আবার মুখ লুকায় আঁচলের নিচে। কিন্তু তার এই 25 বছরের জীবনে এই প্রথম আশ্চর্যজনক ঘটনা হয়ে আবির্ভাব ঘটল সুমনার। খাবারের প্লেট হাতে সুমনা ব্যস্ত পায়ে ঘরে ঢুকলো। বলতে লাগলো, আরে আম্মা, আমি ভুলেই গিয়েছিলাম তোকে খাইয়ে দেওয়ার কথা। ওদিকে অতিথিদের বিদায় দিতে হয়েছে যে। ইরা শুধু মুখ নাড়তেই দেখল সে অবুঝ পানে সুমনার দিকে তাকিয়ে থাকলো। সুমনা এসে বসে ইরার সামনে। বিরানি তুলে ধরতেই
ইরা অবাক, অপ্রস্তুত, ইতস্ততায় গুটিয়ে গেল। 25 বছরের এই জীবনে মুখের সামনে কেউ খাবার তুলে ধরাতে সে হতবুদ্ধির ন্যায় মাথা নেড়ে না করল। সুমনা কপাল কুঁচকে শুধায়, কি? ইরা খেতে চাইল না। সে কি বাচ্চা নাকি? সুমনা কড়া দৃষ্টিতে তাকায়, ব্যান্ডেজ করা হাত দেখিয়ে বলে, এই হাত দিয়ে খাবি কি করে? হ্যাঁ কর বোকা মেয়ে। সুমনা ধমকে লোকমাটা ঢুকিয়ে নিল ইরার মুখে। ইরা অবাকের রেশ ধরেই খেতে লাগলো। কিছু বলার সাহস পায় না, কিন্তু অজানা সুখ আছড়ে পড়ল তার বক্ষ জুড়ে। জীবনে কারোর থেকে সে এতটুকু আদর পায়নি। অসুস্থ হয়ে পড়ে থাকলেও সকলের মুখে খাবার তোলার দায়িত্ব তারই থাকত। সেখানে কেউ তার খোঁজ নিত না। কেউ খাইয়ে দিলেও যে নিজেকে এতটা বিশেষ লাগে তা জানত না ইরা। সুমনা তাকে খাইয়ে মুখ মুছিয়ে দিয়ে ইশারায় বলল, আমি হাত ধুয়ে প্লেট রেখে আসছি, তারপর ওষুধ খাইয়ে দেব। ইরা মৃদু হেসে মাথা নাড়ালো। সুমনা বের হয়ে যেতেই হুট করে আগমন ঘটে ইরাম সহ শ্রেয়ানের। ইরা তাকে দেখতেই দ্রুত উল্টো দিকে ঘুরে বসল। পুরো আঁচল দিয়ে দেহ ঢাকা থাকলেও আরও সতর্ক হলো। বিছানার এক কিনারায় গুটিয়ে বসে রইল। শ্রেয়ান তার হম্বিতম্বি দেখল, তবুও নির্বিকার তার কাছে গিয়েই দাঁড়ায়। ইরামকে ঠিক তার পাশে বিছানায় রাখল। চরম বিরক্তিকর মানুষটির থেকে ছাড়া পেতেই হুড়মুড়িয়ে মায়ের বুকে ঢুকে গেল। কি এক নাছোড়বান্দা, তাকে ছাড়তেই চায় না। ইরামের কড়া দৃষ্টি দেখে শ্রেয়ান ঠোঁট চেপে হাসি আটকায়। কিন্তু মায়ের কোলে যে কারোর দুর্ধর্ষ রাজত্ব চলছে। ইরামের দৃষ্টি টলমলে হয়ে উঠল, একটু পরেই কেঁদে দেবে। ইরা হাসল মেয়ের মনোভাব বুঝতে পেরে। মেয়েকে এক হাতে বুকে জড়িয়ে নেয়। ইশারায় মেয়েকে দেখিয়ে দেখাতে লাগলো শ্রবণকে। মেয়ের হাত দিয়ে শ্রবণের গায়ে আদর করে দিল। ইরাম মায়ের বাধ্যগত মেয়ে, ছোট থেকেই মা যা করে সেও তাই করে। সে মায়ের দেখাদেখি অবুঝের মতো শ্রবণের গায়ে হাত ঘষে আদর করতে লাগলো। মেয়ের কাজে মুগ্ধ ইরা গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বুকে চেপে ধরল। তখনই তার দৃষ্টি আটকায় একজোড়া নিষ্পালক দৃষ্টির দিকে। শ্রেয়ানকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ইরা লজ্জায় জড়সড় হয়ে গেল। আঁচলটা আরেকটু টেনে টুনে নিল। শ্রেয়ান স্মিত হাসল 3 মা, মেয়ে আর ছেলেকে দেখে। বিড়বিড় করে বলে, আমার টুকিটাকির মা। ইরা শুনল না সেই আহ্লাদ ভরা আমার শব্দটি। শ্রেয়ান এগিয়ে গিয়ে কাবার্ডের ড্রয়ার থেকে 2টো খাম বের করে ইরার হাতে দিল। ইরা অবুঝ পানে তাকায় শ্রেয়ানের দিকে। শ্রেয়ান ইশারায় খুলে দেখতে বলল। ইরা একটি খাম খুললে একটি চিঠি বেরিয়ে আসলো। ইরা ভুরু কুঞ্চিত তাকায় অদ্ভুত সম্বোধন দিয়ে শুরু সেই চিঠির দিকে। মিসেস ইরা, আমার জীবনে আমার স্ত্রী হিসেবে আপনাকে স্বাগতম। আমার মনে হয় স্ত্রী হিসেবে আপনার সবটা জানার অধিকার রয়েছে। এটা জানারও অধিকার রয়েছে আমি আপনাকে কেন বিয়ে করছি। যেই কারণ বিয়ের আগে আমি আপনাকে বর্ণনা করেছিলাম, সেই কারণে আমি মিথ্যা জড়িয়েছিল ইরা। আজ আমি আপনাকে বর্ণনা করেছিলাম, সেই কারণে কিছু মিথ্যা জড়িয়েছিল ইরা। আজ আমি আপনাকে পরিপূর্ণ সত্যটা জানাতে চাই। আর সেই সত্য হলো, আমি একবারের জন্যও আমার সন্তানের মুখের চিন্তা করে আপনাকে নিজের সাথে জড়ানোর ইচ্ছা পোষণ করিনি, কখনো না। আমার সন্তানের হাজার দুঃখ দেখেও আমার মনে এই কখনো চিন্তা আসেনি। কিন্তু হঠাৎ করে আমার একদিন মনে হয় ইরা নামক সুন্দর এবং
দৃঢ় মাতৃত্বের অধিকারী মেয়েটি একটু সুখ ডিজার্ভ করে। কেন জানি না আপনার কষ্ট দেখলে আমার অস্থির লাগে। কেন জানি না আপনার দুঃখগুলোর উপশম নিজেকে মনে হয়। খুব ইচ্ছে করে আপনার পোড়া ঘা এর প্রতিষেধক হতে। ইচ্ছে হয় আপনার অশ্রুগুলো চুষে নিতে। ইচ্ছে হয় আপনার মুখে হাসি দেখতে। ইচ্ছে হয় আপনার অস্পষ্ট কথাগুলোকে সময় নিয়ে বুঝতে। ইচ্ছে হয় আপনার গম্ভীর মেয়েটার রাজ্যের বিরক্তির কারণ হতে। খুব ইচ্ছে হয় আপনার সুখ হতে। আমি নিজেকে দমাতে পারিনি আর না চেয়েছি। আমি জানতাম আপনি বিয়েতে রাজি হবেন না, তাই সন্তানের দোহাই দিয়ে আপনাকে অনুভূতিতে কাবু করে আমি আপনাকে নিজের করে নিয়েছি। আমায় ভুল বুঝলে আমি দুঃখিত ইরা, কিন্তু আমার হঠাৎ করেই জেদ চাপে আপনাকে নিজের করতেই হবে। তারপর আপনার পুরো পৃথিবী জুড়ে দুঃখগুলোকে সুখে পরিণত হবে। কেন জানি না হচ্ছিল। এটা একমাত্র আমারই দায়িত্ব। আমি জানি না কেন এমনটা হচ্ছিল, তবে যে কারণেই হোক না কেন আমি সেই অজানা কারণকে প্রশ্রয় দিতে চাই, প্রচুর পরিমাণে আস্কারা দিতে চাই। আমার টুপি টাকির মাকে ফুরসত এর সাথে জানতে চাই। টুকি টাকির বাবার সাথে পরিচিত হবেন তো ইরা? ইরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল চিঠিটার দিকে। চোখ তুলে ওই দৃষ্টিদ্বয়ের দিকে তাকানোর সাহস আর হয় না। হঠাৎ করেই লাজ আছড়ে পড়ল কেন? জীবনে প্রথম কেউ ইরার সুখ হতে চেয়েছে বলে। এটা কি আদৌ সত্যি নাকি ভ্রম? অপর হাতের খামটি মন্থর গতিতে খুললে বেরিয়ে আসে দুটো 1000 নোটের বান্ডিল, যেটা তার দেনমোহর। ভাবুক ইরার গালে হঠাৎ করেই ঠান্ডা একটি হাত ঠেকলে হকচকা ইরা চমকে তাকায় শ্রেয়ানের পানে। শ্রেয়ান নির্বিকার ললাটসহ গলায় ও হাতের উল্টো পিঠ ছুঁয়ে দেয়। হাত সরিয়ে সাইড মিনি কাবার্ড থেকে ওষুধ বের করলো। পানির গিলাস সহ একটা ওষুধ ইরার মুখের কাছে ধরল। খাইয়ে দেয়া, ওষুধ এগিয়ে দেয়া, এগুলো কেন জানি অভাগী ইরা সহ্য সাদরে গ্রহণ করতে পারছে না। তার জীবনে এত সুখ একদম বেমানান, তবে নিশ্চয়ই এটা ক্ষণস্থায়ী। ইরা জানে এই ক্ষণস্থায়ী সুখ যদি সে সাদরে গ্রহণ করে তবে তাকে ভবিষ্যতে বাজেভাবে মুখ থুবড়ে পড়তে হবে। ইরা ভাবুক, অপ্রস্তুত চাহনি পুরোপুরি আগ্রহ করে পুরুষালী হাতটি জোরপূর্বক তার মুখে দুটো ওষুধ ঢুকিয়ে দিল। ইরার কপাল কুঁচকে একাকার হয়ে গেল। শ্রেয়ান পানি তুলে দেয় তার মুখে। ইরাকে বাধ্য হয়েই পানি মুখে নিতে হয়। দরজার কেউ টোক্কা দিতে শ্রেয়ান দরজার কাছে যায়। সুস্মিতা হাসি মুখে একটা ছোট্ট বাটি আর ট্রে হাতে দাঁড়িয়ে ভাইকে দেখে আদুরে গলায় শুধায়, ছানা দুটো কি করছে ভাইয়া? শ্রেয়ান হেসে বলল, একজন তার পছন্দের খাবার পেয়ে সেটি খেয়েই যাচ্ছে, আরেকজন মায়ের কোলে বসে আমার দিকে কড়া দৃষ্টিতে বারবার তাকাচ্ছে। আমি যেন তাকে না ছুঁই, দূর থেকে সাজাচ্ছে আমায়। বলেই শ্রেয়ান হেসে ফেলল। সুস্মিতা হেসে উঠল। সে দেখছে ইরাম ভাইকে দেখলেই চোখ মুখ কুঁচকে নেয়। সুস্মিতা হাতের বাটিটা এগিয়ে দিয়ে বলল, ইরামের কাস্টার্ড ব্লেন্ড করে এনেছি, খাওয়ার ওর খিদে পেয়েছে নিশ্চয়। শ্রেয়ান সেটি নিয়ে ঘরে আসে। সুস্মিতা আর ঢুকলো না। শ্রেয়ানকে আবার কাছে আসতে দেখে ইরাম আবার কড়া দৃষ্টি নিক্ষেপ করলো তার দিকে। শ্রেয়ান মিটিমিটি হেসে এক প্রকার ছিনিয়ে নিয়ে আসে ইরামকে। ইরাম রাগে চেঁচিয়ে উঠবে তার আগেই শ্রেয়ান তার ঘাগরা ভেদ করে বের হয়ে থাকা পেটে মুখ ঘষে
সুরসুরি দিতে লাগলো। কাঁদতে যাওয়া ইরাম কাঁদতে আর পারল না বিরক্তির লোকটির কারণে, বরং খিলখিলিয়ে হেসে উঠল। শ্রেয়ান মেয়েকে শূন্যে কয় পাক ঘুরিয়ে আনল। ইরাম আনন্দে আর ভয়ে চিৎকার করে উঠল। শ্রেয়ান বুকে জড়িয়ে নেয় তাকে। ইরাম তৎক্ষণাৎ শ্রেয়ানের গলা জড়িয়ে ধরল শক্ত করে। মেয়েকে খানিক বেশ করতে পেরে শ্রেয়ান দ্রুত কাবার্ডের কাছে যায়। কাবার্ড খুলতেই এক ঝাঁক মেয়েদের পোশাক সহ প্রয়োজনীয় সব কিছু বেরিয়ে আসলো। ইরা এতক্ষণ দেখছিল দুজনকে, কিন্তু কাবার্ড খুলতেই সে অবাক হয়। ছোট্ট মেয়ে বাচ্চাদের প্রয়োজনীয় কোনো কিছু বাদ নেই যা ওখানে নেই। বলা বাহুল্য, ইরা আর ইরামের কোনো কিছু আনতে দেয়নি শ্রেয়ান। তার মেয়ে স্ত্রী, সব কিছু তার দায়িত্ব। যে শ্রেয়ান কাবার্ড ঘেঁষে একটা পাতলা ফ্রক, প্যান্ট, ডাইপার বের করলো। ইরামকে বিছানায় শুয়ে দিয়ে ভারী ঘাগরাটি খুলে ফেললো। ওয়াইপস দিয়ে ইরামের হাত পা মুখ মুছিয়ে পুরো দেহে ময়েশ্চারাইজ লাগিয়ে ডাইপার পরায় আর পোশাক পরায়। এই পুরোটা সময় ইরাম একদম নিশ্চুপ ছিল না। সে তো সুযোগ পেলেই ছুটে যায় মায়ের কাছে। শ্রেয়ান কত শত গান পোয়েম শুনিয়ে শুনিয়ে তাকে ধরে বেঁধে রাখে। অতঃপর ইরামকে নিয়ে খাবার প্লেট হাতে বারান্দায় নিয়ে যায়। লাইটিং দেখায়, গাড়ি দেখায়, কত শত মন ভোলানো কথা বলে কাস্টার্ডটা খাওয়ালো। দীর্ঘ আধা ঘন্টার যুদ্ধে সফল হয়ে শ্রেয়ান হাসিমুখে রুমে ঢুকল। ইরার দিকে তাকিয়ে বলল, আমাদের খাওয়া শেষ, এখন ঘুমানোর পালা। ইরা বুঝল ছোট্ট সংলাপটি, বুঝতে পেরে মৃদু হাসল। তবুও আজীবন দ্বারে দ্বারে মাথা ঠুকে আসা অন্তঃস্থল থেকে ভয় যায় না কখন এগুলো স্বপ্ন হিসেবে ধরা দেয়। ইরা শ্রেয়ানের দিকে হাত বাড়ায় বলে ইরামকে দিতে। সে ঘুম পাড়িয়ে দেবে। শ্রেয়ান নাকচ করে বলল, আপনি ওই দুষ্টুমি ঘুম পাড়ান, আমি এই গম্ভীর বাচ্চাকে দেখে নেব। ইরা বুঝতে পেরে আঁচলটা খানিকটা সরিয়ে নিল। ছোট্ট শ্রবণ মায়ের আঁচলের নিচে পড়ে পড়ে ঘুমাচ্ছে। শ্রেয়ানের বদন স্থবির হয়ে গেল ছেলেকে আরাম করে মায়ের উষ্ণতায় ঘুমাতে দেখে। আর তার ছেলেটাকে খিদে পেতে ঘুমাতে হবে না। সে মৃদু হেসে লাইট নিভিয়ে ইরামকে কাঁধে নিয়ে হাঁটতে লাগলো। ইরাম কাঁধে মাথা তো রাখেই না, বরং মুচড়ামুচড়ি করতে লাগলো। শ্রেয়ান তার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, টকবক টকবক ঘোড়ায় চড়ে রাজার কুমার এলো। রাজকুমার, তোমার মাথায় এত চুল কেন রে? বলো, বলো কে দিল? না অঙ্গিভঙ্গি করে বলল। ইরাম পছন্দের ছন্দটি শুনতেই মোচড়ানো থামিয়ে শান্ত হলো। শ্রেয়ান হেসে তাকে নিয়ে ঘরের এ মাথা থেকে ও মাথা হাঁটতে লাগলো। সাথে রয়েছে অজস্র ছড়া আর গান। নাছোড়বান্দা সেই বিরক্তিকর লোক ইরামকে ছাড়বে না, এটা খুব জলদি ইরাম মেনে নেয়। তাই সে নীরবে কাঁধে মাথা রেখে ছড়া শুনতে লাগলো। সেগুলো শুনতে শুনতে 15 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ল ইরাম। বিছানার দুই পাশে দুটো দোলনা রাখা। একদিনের মধ্যে ঘরের অনেক কিছু বদলে ফেলেছে শ্রেয়ান। এখন তো আর এই রুম তাদের একার নয়। শ্রেয়ান একটা দোলনার ইরামকে শুইয়ে দিল। অতঃপর এগিয়ে আসে ইরামের দিকে। শ্রবণকে বুকে নিয়ে ইরা চুপটি করে বসেছিল। অতঃস্থলে গেঁথে বসা ভয় কাটিয়ে ওঠার প্রয়াসে মত্ত সে। ইরার ভয়কে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়ে শ্রবণকে নিয়ে নিল শ্রেয়ান। ইরা আঁচল আঁকড়ে ধরে কাঠ হয়ে বসে রইল। চোখের সামনে ভেসে উঠল পূর্ব সেই অতি স্বাভাবিক অস্বস্তিকর এক অভিজ্ঞতা। আজও তবে সেই অভিজ্ঞতায়
পুনরাবৃত্তি হবে। নিজ ভাবনায় বিভোর ইরার হাতে ঠান্ডা স্পর্শ লাগতেই চকিতে সদ্যই তার সামনে হাঁটু ভাঁজ করে বসা শ্রেয়ানের দিকে। ভয়ে কুঁকড়ে গেল। অপ্রস্তুত শ্রেয়ানের হাতের মুঠোয় থেকে নিজের হাতটা ছিনিয়ে আবার নিজের কোলের মাঝে চেপে রাখল। শ্রেয়ান চোখ তুলে তাকায় ভয়ার্ত নয়নে তাকিয়ে থাকা বিবর্ণ মুখটির দিকে। মৃদু হেসে পুনশ্চ হাত বাড়িয়ে মেয়েটির হাত আঁকড়ে ধরে বলল, সেদিন আপনার হাতের আঘাতে ওষুধ লাগানোর অধিকার ছিল না, তাই তো আজ সর্বস্ব অধিকারের সাথে আপনাকে পুরোপুরি নিজের করে নিয়েছি, যেন আঘাতগুলোর প্রতিষেধক হতে পারি। আমি অজানা কারণে আপনার আঘাত সহ্য করতে পারি না। ইরা, আপনি হাতটা সরিয়ে নিলেন কেন? ইরা ফ্যাল ফ্যাল করে অবুঝ নয়নে তাকিয়ে আছে শ্রেয়ানের ঠোঁটের দিকে। কোনো কিছুই তার বোধগম্য হলো না। সে কাঠ হয়ে বসে রইল। কিন্তু সে যা ভেবেছিল তা হয়নি। পকেট থেকে অয়েনমেন্টটা বের করে শ্রেয়ান সযত্নে পুড়ে যাওয়া বিশালাকৃতির ফোস্কা পড়া আলগা চামড়াটিতে ধীর স্থির অয়েনমেন্ট লাগাতে শুরু করল। ইরা নীরবে জড়সড় হয়ে বসে রইল। মনে প্রশ্ন জাগে, পৃথিবীর সব পুরুষ কি এক নাকি ভিন্নতা রয়েছে? ইরা সকল ভাবনার ছেদ ঘটল এবং তাকে অবাক করে দিয়ে বিয়ের এই প্রথম রাতে ইরার জায়গা স্বামীর বক্ষতলে নয়, বক্ষ মাঝে হলো। ঘরের আলো নিভল। বিছানার এক পাশে গুটিয়ে শুয়েছিল ইরা, কিন্তু অন্ধকারের মাঝে তার পিঠ থেকে গেল প্রশস্ত এক বক্ষ। মাথাটি কেউ স্ব-উদ্যোগে নিজের বাহুর উপর রাখতে ইরা হকচকিয়ে তাকায় শ্রেয়ানের পানে। জড়িয়ে আসা দুটো পুরুষালী হাতে বাঁধন আর ধেয়ে আসা নৈকট্য। ইরা অতি দ্রুত মুখ ফেরাতে বাধ্য হয়। মুখ ফেরাতেই একটি ফোনের স্ক্রিন ভেসে উঠল চোখের সামনে। দৃষ্টি নিবদ্ধ হয় গোটা গোটা কিছু শব্দের বুনন। ইরার মাথায় গাল দাবিয়ে শ্রেয়ান ধীর স্থির লিখল, আগেই বলেছি টুকিটাকির মাকে শুধুমাত্র বাচ্চাদের জন্য বিয়ে করিনি। এটা যত জলদি মেনে নিবেন তত বেশি ভালো হবে। তাই টুকিটাকির বাবাকে অবহেলা করার চিন্তাও মাথায় আনবেন না। প্রতিদিন এতটুকু স্পর্শের জন্য নিজেকে প্রস্তুত করে নিন। ইরা, অস্বস্তি হলে দ্রুত তা কাটিয়ে উঠুন। পুরুষালী স্পর্শে অভ্যস্ত ইরা হঠাৎ করেই এই ভিন্ন পুরুষালী সংস্পর্শে হাঁসফাঁস করে উঠল। পুরুষালী স্পর্শে এত নম্রতা, ধীর স্থিরতা থাকে। তারা তো বৈধ স্ত্রীর উপর ক্ষুধার্ত নেকড়ের মতো হামড়ে পড়ে, ঠিক যেমনটা 20 বছরের ইরার উপর প্রথম রাতে হামলে পড়েছিল তার তথাকথিত প্রাক্তন স্বামী। তবে এই মানুষটার স্পর্শ এত অনুভূতির যোগান কেন দিচ্ছে? কেন ওই ঘাড়ে আছড়ে পড়া উষ্ণ নিঃশ্বাস তার মাঝে লজের আহরণ করছে? আলতো হাতে জড়িয়ে ধরার ও রাজ্যের আহ্লাদ, নম্রতা, শাসনপ্রিয় এই পুরুষগুলো স্ত্রীদের কখনো বাহুতে নিয়ে ঘুমায়? তবে এই লোক কেন তাকে নিজের বাহুতে নিয়ে ঘুমাচ্ছে? তবে কি পুরুষে পুরুষে ভেদ রয়েছে? এটা কি সত্যি? রাজ্যের প্রশ্ন কৌতূহল নিয়ে নতুন অভিজ্ঞতায় অভিজ্ঞ ইরার দিন শেষ হলো ওই বক্ষ মাঝে।